আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। সাথে আছে আমি তাসনিম আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের লেকচার 6 নিয়ে, যেখানে আমরা কথা বলবো পণ্যের বন্টন প্রণালী সম্পর্কে। তো চলো দেরি না করে আমরা লেকচারটি শুরু করে ফেলি। প্রথমে আমরা দেখব যে বন্টন প্রণালী কাকে বলে। উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য সামগ্রী বা সেবাকর্ম পৌঁছানোর কাজে নিয়োজিত যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে, তাদের সম্মিলিতভাবে যে আমাদের একটা গঠন বা প্রণালী গঠিত হয়, তাকে আমরা নাম দিচ্ছি তোমার বন্টন প্রণালী। এই বন্টন প্রণালীর একটা ফ্লো আছে। ফ্লোটা হচ্ছে প্রথমে কি, উৎপাদনকারীর কাছ থেকে সেটি কার কাছে যাবে, ডিলারের কাছে যাবে, এবং ডিলার থেকে যাবে হচ্ছে আমাদের পাইকারি ব্যবসার কাছে, তারপর খুচরা ব্যবসা, এবং সর্বশেষ হচ্ছে আমাদের চূড়ান্ত ভোক্তার কাছে চলে যাবে, যারা পণ্যের উপযোগটাকে কি করে ফেলবে, নিঃশেষ করে ফেলবে। প্রথমত আমরা এখন দেখব যে এই উৎপাদনকারী বলতে কি বোঝানো হয়। উৎপাদনকারী হচ্ছে যারা পণ্যটি কি করছে, উৎপাদন করছে। এরপরে ডিলার কারা? ডিলার হচ্ছে এই উৎপাদনকারীর প্রতিনিধি হিসেবে কাজ করে, এদেরকে আমরা কি বলছি, ডিলার বলছি। সর্বশেষ পাইকার, যারা একসাথে অনেকগুলো পণ্য ক্রয় করে কার কাছ থেকে, ডিলারের কাছ থেকে, এবং এই পাইকারের কাছ থেকে অল্প বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পণ্য ক্রয় করে আমাদের খুচরা ব্যবসায়ী, এবং সেখান থেকে সর্বশেষে চূড়ান্ত ভক্তের যে পণ্যরা আছে, তারা কি করছে, তাদের প্রয়োজন মাফিক পণ্যটি ক্রয় করে নিচ্ছে। অর্থাৎ তাদের যে পণ্য ক্রয়ের ঘনত্ব সেটা কিন্তু অনেক বেশি। তারা অল্প পরিমাণে কাদের কাছ থেকে পণ্যটি ক্রয় করে, তোমার হচ্ছে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে পণ্যটি ক্রয় করে। এবার আসি আমরা বন্টন প্রণালীর কিছু বৈশিষ্ট্য পড়ব। প্রথমটা হচ্ছে যে বন্টন প্রণালী হলো কতগুলো আন্তঃনির্ভরশীল মধ্যস্থ ব্যবসায়ীর সমাহার, বা আমরা এখানে বলতে পারি যে আন্তঃনির্ভরশীল মধ্যস্থ ব্যবসায়ীর সম্পর্ক। কিভাবে হচ্ছে দেখো, এখানে উৎপাদনকারীর কাছ থেকে যখন তুমি ডিলারের কাছে যাচ্ছ, তখন ডিলারের সাথে কার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, উৎপাদনকারীর একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এরপরে যখন তুমি পাইকারি ব্যবসার কাছে যাবা, তখন কার সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, পাইকার এবং ডিলারের। এরপরে আবার খুচরা ব্যবসার সাথে হচ্ছে পাইকার, এবং সর্বশেষ ভোক্তাদের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে আমাদের খুচরা ব্যবসায়। সেজন্য আমরা বলি যে বন্টন প্রণালী হলো কতগুলো আন্তঃনির্ভরশীল মধ্যস্থ ব্যবসায়ী সমাহার বা আন্তঃনির্ভরশীল মধ্যস্থ ব্যবসায়ীর সম্পর্ক। এরপরে আসি যে বন্টন প্রণালীর মাধ্যমে উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে একটা সংযোগ স্থাপন করা হয়। কিভাবে, যে এই যে উৎপাদনকারী পণ্যটি তৈরি করছে কাকে দেওয়ার জন্য, বা কার উপযোগ নিঃশেষ করার জন্য, ভোক্তাদের উপযোগ নিঃশেষ করার জন্য। যখন ভোক্তারা পণ্যটি পেয়ে যাবে হাতে এবং তাদের একটা সন্তুষ্টি অর্জন হবে, বা তারা ভালো একটা ফিডব্যাক পাবে পণ্য থেকে, তখন তারা কি করবে, এই উৎপাদনকারী সম্পর্কে একটা সম্যক ভালো ধারণা অর্জন করবে, এবং তাদের ক্রয়টা তারা প্রতিনিধিত্ব করতেই থাকবে। সো যেহেতু আমরা ধরে নিচ্ছি তাদের পণ্য ক্রয়টা প্রতিনিধিত্ব হচ্ছে, তার মানে তাদের সাথে একটা কি হচ্ছে, আমাদের আন্তঃনির্ভরশীল সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। সেজন্য আমরা বলছি এখানে সংযোগ স্থাপন করাও সম্ভব হচ্ছে। এরপরে তোমার বন্টন প্রণালীর পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তার কাছে কি করে দেয়, পৌঁছে দেয়। কিভাবে, প্রথমে আমরা জানি যে এখানে কিছু বন্টন প্রণালীর প্রকারভেদ আছে, সেটা আমরা পরে পড়বো। তার আগে আমরা একটু ধারণা নিচ্ছি যে এই যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যের সর্বশেষ কার কাছে যাচ্ছে, ভোক্তার কাছে যাচ্ছে। এর মাধ্যমে কিছু স্তর আছে, একটা হচ্ছে ডিলার, একটা হচ্ছে পাইকার, একটা হচ্ছে তোমার খুচরা। এদেরকে আমরা কি বলছি, তোমার মধ্যস্থ ব্যবসায়ী বলছি। এই মধ্যস্থ ব্যবসায়ীরা পরিবহনের মাধ্যমে কাদের কাছে পণ্যটি পৌঁছায়, চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছায়। সেজন্য আমরা বলছি যে বন্টন প্রণালী পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেয়। এরপরে এখানে বলা হয়েছে যে পণ্যের মালিকানা হস্তান্তর করা হয়। মালিকানা হস্তান্তর বলতে কিভাবে, দেখো উৎপাদনকারী যখন পণ্যটি উৎপাদন করছে, তখন সেই পণ্য যখন ডিলারের কাছে যাচ্ছে, সো আলটিমেটলি কী হচ্ছে, উৎপাদনকারীর কাছ থেকে পণ্যের যে মালিকানা সেটা হস্তান্তর হচ্ছে কার কাছে, ডিলারের কাছে। এবং ডিলার যখন পণ্যটি কাকে দিচ্ছে, পাইকারকে দিচ্ছে, তখন আলটিমেটলি এই ডিলারের কাছে থাকা পণ্যটির মালিকানা কার কাছে হস্তান্তর করা হচ্ছে, আমাদের পাইকারের কাছ থেকে, পাইকারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এবং সর্বশেষ যখন দেখছি যে খুচরা ব্যবসায়ীরা পাইকারের কাছ থেকে পণ্যটি ক্রয় করছে, তখন পাইকারি ব্যবসায়ীর কাছে থাকা যে পণ্যের মালিকানা, সেটি পাইকারি ব্যবসায়ী কাকে হস্তান্তর করে দিচ্ছে, খুচরা ব্যবসায়ীকে হস্তান্তর করে দিচ্ছে। এবং সর্বশেষ এই খুচরা ব্যবসায়ীর কাছ থেকে পণ্যটি পাচ্ছে চূড়ান্ত ভোক্তারা। এই জন্য আমরা বলছি যে বন্টন প্রণালীর সহায়তায় পণ্যের মালিকানা কী করা যায়, হস্তান্তর করা যায়। এরপর আসি যে বন্টন প্রণালীর মাধ্যমে পণ্যের উৎপাদন প্রক্রিয়ার গতিশীলতা বাড়ে, এবং সর্বশেষ হচ্ছে তোমার এটি পণ্য বা সেবার প্রকৃতিভেদে সংক্ষিপ্ত বা দীর্ঘ উভয় হতে পারে। আমরা নর্মালি জানি যে বন্টন প্রণালী হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে তোমার সেবা পণ্যের ক্ষেত্রে, একটা শিল্প পণ্যের ক্ষেত্রে, ভোগ্য পণ্যের ক্ষেত্রে। সো এইখানে তোমার আমাদের প্রকৃতিভেদে, সেটা হতে পারে শিল্প, হতে পারে সেবা, হতে পারে ভোগ্য পণ্য, সেই প্রকৃতিভেদে আমাদের সেই প্রক্রিয়াটা, বন্টন প্রণালীটা হতে পারে সংক্ষিপ্ত অথবা দীর্ঘ, এটা উভয় হতে পারে। এবার আমরা কথা বলবো বন্টন প্রণালীর শ্রেণীবিভাগ সম্পর্কে।
প্রথমত হচ্ছে আমরা কথা বলবো ভোগ্য পণ্যের বন্টন প্রণালী সম্পর্কে। এখানে আমাদের প্রণালী হচ্ছে কয়টি? 4টি। অর্থাৎ তোমাকে যদি এখানে প্রশ্ন করা হয় যে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী কয় প্রকার, আমরা বলবো 4 প্রকার। একটা হচ্ছে প্রণালী 1, প্রণালী 2, প্রণালী 3 এবং হচ্ছে 4। এই প্রণালী 1কে আমরা আবার আইডেন্টিফাই করবো তোমার 0 স্তরের মাধ্যমে, 2কে আইডেন্টিফাই করবো 1 স্তরের মাধ্যমে, 3কে 2 স্তর এবং হচ্ছে 4কে 3 স্তর। এখানে কেন 0 স্তর, কেন 1 স্তর, কেন 2 স্তর অথবা কেন 3 স্তর বলা হচ্ছে, এর কারণ হচ্ছে যদি আমরা প্রণালী 1-এ লক্ষ্য করি দেখব এখানে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি সরাসরি কাদের কাছে দেওয়া হচ্ছে? ভোক্তাদের কাছে দেওয়া হচ্ছে। অর্থাৎ এর মাঝখানে আমাদের কোনো মধ্যস্থ ব্যবসা নাই, অর্থাৎ এখানে মধ্যস্থ ব্যবসার জায়গাটা শূন্য। যেহেতু এখানে মধ্যস্থ ব্যবসা নাই বা জায়গাটা শূন্য, সেই জন্য আমরা এই স্তরের নাম দিয়েছি তোমার 0 স্তর। অর্থাৎ এই স্তরে অথবা প্রণালী 1-এ উৎপাদনকারী পণ্যটি সরাসরি ভোক্তাদের কাছে কী করে? বিক্রয় করার জন্য পাঠিয়ে দেয়। এখানে সুবিধা হচ্ছে যখন উৎপাদনকারী সরাসরি ভোক্তাদের কাছে পণ্যটি পাঠায় তখন উৎপাদনকারী যে পণ্যের মূল্যটা ধার্য করে সেটা অনেক কম পরিমাণে হয়ে থাকে এবং ভোক্তারা তাদের যে ক্রয় ক্ষমতা সেই ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যটি ক্রয় করতে পারে। দ্বিতীয় প্রণালীতে আমরা দেখছি 1 স্তর। 1 স্তর বলতে এখানে আমাদের একজন মধ্যস্থ ব্যবসায়ীকে ব্যবহার করা হয়েছে যার নাম হচ্ছে খুচরা ব্যবসায়ী। তাহলে আমরা কি বলবো? এখানে প্রথমে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি যাচ্ছে কার কাছে? খুচরা ব্যবসায়ীর কাছ থেকে, এবং সর্বশেষ খুচরা ব্যবসায়ীর কাছ থেকে পণ্যটি যাচ্ছে চূড়ান্ত ভোক্তাদের কাছ থেকে। অথবা আমরা এভাবেও বলতে পারি যে এখানে খুচরা ব্যবসায়ী কার কাছ থেকে পণ্যটি ক্রয় করছে? উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি ক্রয় করছে, এবং সর্বশেষ ভোক্তারা কার কাছ থেকে পণ্যটি পাচ্ছে ক্রয়ের জন্য? সেটা হচ্ছে খুচরা ব্যবসায়ী। এই যে আমরা মাঝখানে শুধুমাত্র খুচরা ব্যবসায়ীকে ব্যবহার করেছি, যার জন্য আমরা এই স্তর নাম দিয়েছি 1 স্তর। প্রণালী 3-এ আমরা দেখব 2 স্তর। কেন 2 স্তর? কারণ এখানে আমরা দুজন মধ্যস্থ ব্যবসায়ীকে ব্যবহার করেছি, একজন হচ্ছে পাইকারি ব্যবসায়ী এবং অপরজন হচ্ছে খুচরা ব্যবসায়ী। এখানে উৎপাদনকারী পণ্যটি সরাসরি পাইকারি ব্যবসায়ীকে দেয় এবং পাইকারি ব্যবসা থেকে পণ্যটি কারা পায়? খুচরা ব্যবসায়ীরা পায়, এবং সর্বশেষ ভোক্তারা খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে সে পণ্যটি কালেক্ট করে নিতে পারে। এইখানে যেহেতু আমরা পাইকার খুচরা ব্যবসায়ী দুজন মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহার করেছি, সেজন্য আমরা নাম দিচ্ছি এখানে 2 স্তর। এরপরে সর্বশেষ প্রণালী 4, সেখানে আমরা নাম দিচ্ছি বা আইডেন্টিফাই করছি কত স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। কেন? কারণ সেখানে 3জন মধ্যস্থ ব্যবসায়ীকে আমরা ব্যবহার করছি, একজন হচ্ছে ডিলার, একজন হচ্ছে পাইকার, একজন হচ্ছে খুচরা ব্যবসায়ী। এখানে কি হচ্ছে? উৎপাদনকারী পণ্যটি যখন তৈরি করার পর তার যে প্রতিনিধি আছে সে তার নাম হচ্ছে আমাদের ডিলার, সেই ডিলারকে পণ্যটি প্রোভাইড করে। তারপর সেই ডিলারের কাছ থেকে আবার পাইকারি ব্যবসায়ীরা পণ্যটি নিয়ে আসে এবং খুচরা ব্যবসায়ী আবার কার কাছ থেকে পণ্যটি ক্রয় করে? পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে পণ্যটি ক্রয় করে, এবং এই ধাপের পরবর্তীতে সর্বশেষ ভোক্তারা তাদের চূড়ান্ত ভোগের জন্য পণ্যটি ক্রয় করে থাকে খুচরা ব্যবসায়ীর কাছ থেকে। সো এই হচ্ছে আমাদের ভোগ্য পণ্যের বন্টন প্রণালী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখানে মনে রাখতে হবে যে প্রণালী এবং হচ্ছে স্তরগুলো, কোন প্রণালীকে আমরা কততম স্তর বলছি, কেন বলছি, এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। ওকে, এবার আমরা দেখব তোমার শিল্প পণ্যের বন্টন প্রণালী। আমরা যখন ভোগ্য পণ্যের বন্টন প্রণালী সম্পর্কে কথা বলেছিলাম সেখানে আমরা বলেছিলাম ভোক্তা, কেননা সেখানে তারা পণ্যটি ক্রয় করে উপযোগ নিঃশেষ করার জন্য। কিন্তু যখন শিল্প পণ্যের কথা বলবো তখন কিন্তু তারা কি করে না? চূড়ান্ত ভোগের জন্য কিন্তু পণ্যটি ক্রয় করে না। তারা কী জন্য পণ্যটি ক্রয় করে? তারা দুটি উদ্দেশ্যে পণ্যটি ক্রয় করতে পারে। হয় সেটিকে তারা উৎপাদিত পণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহার করবে, নয়তো বা তারা কী করবে? পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্যটি বিক্রির প্রচেষ্টা চালিয়ে মুনাফা অর্জন করবে। সো এইখানে আমাদের প্রণালী দেখা যাচ্ছে যে 3টি, প্রণালী 1, 2 এবং হচ্ছে 3। সেই প্রণালীর ভিতরে আমাদের আবার স্তরকে আইডেন্টিফাই করতে পারি, স্তর 1, স্তর 2 এবং স্তর 0। 0 স্তরে কী হচ্ছে? সরাসরি উৎপাদনকারী পণ্যটি শিল্পপণ্যের যে ক্রেতা আছে তাকে দিয়ে দিচ্ছে। এর ফলে শিল্পপণ্য ক্রেতারা খুব কম পরিমাণ বা খুব কম মূল্যে কী করছে? পণ্যটি পেয়ে যাচ্ছে। প্রণালী 2-তে আমরা দেখছি এখানে একজন মধ্যস্থ ব্যবসায়ীকে ব্যবহার করা হয়েছে যার নাম হচ্ছে শিল্পপণ্যের বিতরণকারী বা শিল্পপণ্যের বন্টনকারী। এই শিল্পপণ্যের বন্টনকারী কার কাছ থেকে পণ্যটি পাচ্ছে? উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি পাচ্ছে, এবং সর্বশেষ সে কাকে দিচ্ছে? শিল্পপণ্যের ক্রেতাকে দিচ্ছে। যেহেতু মাঝখানে আমরা একজন মধ্যস্থ ব্যবসায়ীকে ব্যবহার করেছি সেহেতু আমরা এটার নাম দিয়েছি তোমার 1 স্তর। প্রণালী 3-এ আমরা দেখছি 2 স্তর বিশিষ্ট। নাম শুনে আমরা বুঝতে পারছি এখানে কয়জন মধ্যস্থ ব্যবসায়ী থাকবে? 2জন। একজন হচ্ছে উৎপাদনকারীর প্রতিনিধি যাকে আমরা বিক্রয় শাখা বলি, অপরদিকে হচ্ছে আমাদের শিল্পপণ্যের বিতরণকারী অথবা শিল্পপণ্যের বন্টনকারী। এখানে উৎপাদনকারী যে প্রতিনিধি বা বিক্রয় শাখা আছে তারা পণ্যটি বিক্রয়ের জন্য কালেক্ট করবে কার থেকে? পণ্যটি উৎপাদনকারীর কাছ থেকে, এবং সর্বশেষ তারা কাকে দিচ্ছে? শিল্পপণ্যের বিতরণকারীকে দিচ্ছে। আর আমরা জানি শিল্পপণ্যের বিতরণকারী কাজে হচ্ছে তোমার কাকে দেওয়া? শিল্পপণ্যের যে চূড়ান্ত ক্রেতা আছে তার থেকে পণ্যটি সরবরাহ করা।
তাহলে এখানে মাঝখানে আমাদের কয়টি পক্ষ আছে? দুইটি পক্ষ, একটা উৎপাদনকারী বা বিক্রয় শাখা, আরেকটা হচ্ছে শিল্প পণ্যের বিতরণকারী। সেজন্য আমরা এখানে বলছি দুই স্তর। আচ্ছা, এই হচ্ছে আমাদের শিল্প পণ্যের বন্টন প্রণালী সম্পর্কে সম্যক ধারণা। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ। এবার দেখবো আমরা সেবা পণ্যের বন্টন প্রণালী। ওকে, সেবা পণ্যের বন্টন প্রণালী সব থেকে ছোট। ভোগ্যপণ্য এবং হচ্ছে শিল্পপণ্যের বন্টন প্রণালী আমরা দেখলাম যে ভোগ্যপণ্যের প্রণালী ছিল 4, শিল্পপণ্যের ছিল 3, এবং সর্বশেষ যখন আমরা সেবা পণ্য দেখব তখন সেখানে আমরা দেখব যে প্রণালী কত প্রকার? 2 প্রকার, অর্থাৎ প্রণালী 1, প্রণালী 2, যেটাকে আমরা আইডেন্টিফাই করব 0 স্তর এবং হচ্ছে 1 স্তর নামে। এখানে 0 স্তর নামে আমরা জানি যে সরাসরি এখানে কি হয়, উৎপাদকের কাছ থেকে সরাসরি চূড়ান্ত যে ক্রেতা আছে পণ্যের তার কাছে যায়। কিন্তু আমরা এখানে কি করছি? সেবা বন্টন করছি। তো এখানে আমরা কিন্তু পণ্য বলতে পারবো না। সেখানে আমরা কি বলবো? যে উৎপাদনকারী যে সেবাটা উৎপাদন করবে সেই সেবাটা কাদের কাছে সরাসরি পৌঁছাবে? যারা ওই সেবার ক্রেতা তাদের কাছে পৌঁছাবে। সেটা হতে পারে কোনো ব্যক্তি অথবা হতে পারে কোনো একটা প্রতিষ্ঠান। দ্বিতীয়তে আমরা যখন দেখবো হচ্ছে প্রণালী 2, তখন আমরা আইডেন্টিফাই করবো স্তর 1, কারণ এখানে একজন মধ্যস্থ ব্যবসায়ী আমাদের লাগবে বা তাদেরকে আমরা এখানে সহযোগিতার জন্য নিব। তার নাম হচ্ছে প্রতিনিধি অথবা পরিবেশক। এখানে প্রতিনিধি বা পরিবেশক উৎপাদনকারীর কাছ থেকে কী করছে? পণ্যটি সংগ্রহ করছে এবং সেই পণ্যটি কাকে আবার দিচ্ছে? সেবা গ্রহণকারী ভোক্তা বা প্রতিষ্ঠানকে দিচ্ছে। সো যেহেতু আমরা মাঝখানে একজন ব্যক্তিকে আমরা বা একজন মধ্যস্থ ব্যবসায়ী সাহায্য নিচ্ছি, সেজন্য এই স্তরের নাম দিচ্ছি আমরা 1 স্তর। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে পাইকারি এবং হচ্ছে খুচরা। পাইকারি ব্যবসায়ের কোনো কার্যক্রম আমাদের চূড়ান্ত ভোক্তাদের সাথে সম্পৃক্ত নয়। আবার খুচরা ব্যবসার কথা যদি বলি, খুচরা ব্যবসায়ীদের কোনো কার্যক্রম আমাদের পণ্যের উৎপাদনকারীদের সাথে সম্পৃক্ত নয়। তো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। কখন আমরা পাইকারি ব্যবসায়ীকে খুচরা ব্যবসায়ী এবং হচ্ছে উৎপাদনকারীর মধ্যে সম্পর্ক করতে যাব না। আমরা সবসময় মনে রাখবো যে উৎপাদনকারীর সাথে যদি সম্পর্ক থেকেই থাকে সেটা হচ্ছে আমাদের পাইকারের, আর চূড়ান্ত ভোক্তাদের সাথে যদি কারো সম্পর্ক থাকে সেটা হচ্ছে আমাদের খুচরা ব্যবসায়। সো এই হচ্ছে আমাদের বন্টন প্রণালী। এবং মনে রাখতে হবে মাঝে মাঝে এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে যে বন্টন প্রণালী কত প্রকার? আমরা বলবো 3 প্রকার। একটা হচ্ছে ভোগ্যপণ্য, একটা হচ্ছে শিল্পপণ্য এবং অপরটি হচ্ছে সেবা পণ্য। এবার আমরা কথা বলবো যে পণ্য বন্টনের গুরুত্ব সম্পর্কে। কেন আমরা পণ্য বন্টন করি বা কেন দরকার? প্রথমত কথা হচ্ছে চাহিদা এবং যোগানের ভারসাম্য। প্রত্যেক মানুষ পণ্য ক্রয় করে তাদের কিছু চাহিদা, তাদের কিছু অভাব থেকে। যদি ক্রেতাদের অভাব বা চাহিদা না থাকতো তবে তারা কখনোই পণ্য ক্রয়ের জন্য উদ্বুদ্ধ হতো না। যেহেতু আমরা পণ্যটা ক্রয় করি একটা চাহিদা বা অভাব থেকে, এবং সেই চাহিদার কি দরকার? একটা সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা অথবা একটা ভারসাম্য দরকার। আর সেই ভারসাম্যটা আমাদের দেয় হচ্ছে বন্টন প্রণালী যারা থাকে, অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীরা। সেটা হতে পারে পাইকার অথবা সেটা হতে পারে আমার খুচরা ব্যবসায়ী। এরপরে উৎপাদক এবং ভোক্তার মধ্যে কি করে? তারা একটা সংযোগ স্থাপন করে। আমরা জানি যে পাইকারদের সাথে সবসময় সম্পর্ক ভালো থাকে উৎপাদনকারী, এবং উৎপাদনকারীর সাথে সম্পর্ক ভালো থাকে না কার? খুচরা ব্যবসায়ী, কারণ তারা হচ্ছে নিচু স্তরের। আর পাইকার হচ্ছে আমাদের মধ্যস্থ স্তর, যাদের সাথে সম্পর্ক কার ভালো থাকে? উৎপাদকের ভালো থাকে। এবং আমরা যদি অপরপক্ষে বলতে যাই, ভোক্তাদের সাথে কাদের সম্পর্ক বেশি ভালো থাকে? ভোক্তাদের সাথে বেশি সম্পর্ক ভালো থাকে খুচরা ব্যবসায়ীদের। কেননা ভোক্তারা সরাসরি যখন পণ্য ক্রয় করে তখন খুচরা ব্যবসায়ীদের কাছে এসে কিন্তু পণ্যটি ক্রয় করে। যেহেতু তাদের কাছে এসে তাদের কাঙ্ক্ষিত পণ্য তারা ক্রয় করে, তো তাদের সাথে কিন্তু তাদের সম্পর্কটা একটা ভালো সম্পর্ক বলে আমরা অভিহিত করতে পারি। এরপরে প্রয়োজনীয় পণ্যের যোগান। একজন ক্রেতার যে পণ্যটার চাহিদা থাকে সেই পণ্যটার যোগান পেতে হলে আমাদের বন্টন দরকার। কেন দরকার? কারণ এই পণ্যটি আমার সবসময় উৎপাদক ক্রেতাদের দিতে পারে না। কোন ক্রেতা? চূড়ান্ত ক্রেতাদের। তো তাদের পণ্যটি পেতে হলে আমাদের মাঝখানে দুজন ব্যবসায়ীকে নিতে হয়, একটা পাইকারি ব্যবসায়, একটা হচ্ছে খুচরা ব্যবসায়। সো তাদেরকে আমরা বলি পণ্য বন্টনের অন্তর্ভুক্ত করে থাকি বা তাদেরকে একটা পণ্য বন্টনের উপাদান হিসেবে ধরে থাকি, যাদেরকে আমরা এক কথায় বলি মধ্যস্থ ব্যবসায়ী। সো এই মধ্যস্থ ব্যবসায়ী কী করে? আমাদের পণ্যের যোগানটা সৃষ্টি করে বা পণ্যের যোগানটা দিয়ে থাকে, যার মাধ্যমে আমাদের কী হয়? যোগানের ভারসাম্যটাও রক্ষা হয়ে যায়। এরপরে আর্থিক সহায়তা। মধ্যস্থ ব্যবসায়ী কীভাবে আর্থিক সহায়তা দিয়ে থাকে? ধরো যখন একটা উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠানের অর্থের কি হবে? অভাব হবে। যখন অর্থের অভাব সে টের পাবে যে আমার প্রতিষ্ঠানে যে আমি পণ্য উৎপাদন করছি সেই পরিমাণ আমাদের কি মূলধন নেই যত পরিমাণ আমার উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আছে, তখন কি করে? এই আর্থিক মধ্যস্থ যে ব্যবসাগুলো আছে বা ব্যবসায়ীরা আছে, অর্থাৎ পাইকারি এবং খুচরা, তারা ওই পণ্যের যে কাঙ্ক্ষিত ক্রেতা আছে তাদের কাছে যে বিষয়টি খুলে বলে, এবং তারা সেখান থেকে একটা অগ্রিম টাকা নিয়ে আসে, অর্থাৎ অ্যাডভান্স টাকা নিয়ে আসে, এবং সেই টাকাটা কাদেরকে দেয়? উৎপাদনকারীর কাছে দেয়। এবং তখন উৎপাদনকারী ওই টাকাটা নিয়ে কাঙ্ক্ষিত পণ্যটি কী করে? উৎপাদন করে। তো এইভাবে আমাদের আর্থিক সহায়তা দিয়ে থাকে কারা? মধ্যস্থ ব্যবসায়ীরা। এরপরে
একটা কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে কীভাবে? কারণ এখানে মধ্যস্থ ব্যবসায় আমরা বলছি কাদেরকে, একটা হচ্ছে খুচরা, একটা হচ্ছে পাইকার। সো তারা কি করছে, এই যে ব্যবসাটা আছে পাইকার এবং খুচরা, এটার মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারছে বা এখান থেকে তারা কিছু একটা কর্মের সন্ধান পেয়ে যাচ্ছে। যেহেতু তাদের এই যে এটাকে আমরা একটা ব্যবসা বলছি, অর্থাৎ পাইকার খুচরা, তাদেরকে আমরা আলটিমেটলি ব্যবসায়ী কিন্তু বলি, ঠিক আছে? সো যেহেতু তাদেরকে আমরা ব্যবসায়ী বলি, তার মানে তাদের কি হচ্ছে, একটা কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি ওই ধরনের যে ব্যবসায়, অর্থাৎ পাইকার এবং খুচরা ব্যবসায়, তাদের ব্যবসার প্রচার করতে সেখানেও কিছু লোকের দরকার হয়। সো তাদেরও কিন্তু আমরা বলতে পারি কি হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। সো এরপরে আছে উপযোগ সৃষ্টি। পণ্য বন্টনের মাধ্যমে আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি হয়, আমাদের সময়গত উপযোগ সৃষ্টি হয়। স্থানগত কিভাবে? এই যে পণ্যটি প্রথমে উৎপাদনকারী উৎপাদন করে, সেখান থেকে কাদের কাছে যায়? আমাদের পাইকারের কাছে যায়। পাইকারের কাছ থেকে যাচ্ছে খুচরা ব্যবসা। এই যে যাচ্ছে কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। আর আমরা জানি যে পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে পণ্যটি অন্য স্থানে পাঠানোকে আমরা কি বলি? তোমার স্থানগত উপযোগ বলি। এরপরে হচ্ছে সময়গত উপযোগ। কীভাবে সময়গত উপযোগ হচ্ছে? পাইকার যখন পণ্যটি উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করে, অনেক বেশি পরিমাণে ক্রয় করে, সো তখন দেখা যাচ্ছে যে সবগুলো কিন্তু খুচরা ব্যবসায়ী ক্রয় করে নিয়ে যাচ্ছে না। যেটুকু থেকে যাচ্ছে তাদের তো কী দরকার? সংরক্ষণ দরকার। এই যে তারা সংরক্ষণ করছে বা গুদামজাতকরণ করছে, যার ফলে আমাদের কী সৃষ্টি হচ্ছে? সময়গত উপযোগ সৃষ্টি হচ্ছে। এবং আমরা এই যে চাহিদা যোগানের ভারসাম্য, উৎপাদক ও ভোক্তার মধ্যে যোগাযোগ স্থাপন, প্রয়োজনীয় পণ্যের যোগান, আর্থিক সহায়তা, কর্মসংস্থান, উপযোগ সৃষ্টি, এগুলো দেখছি। এগুলোকে কি আলটিমেটলি আমরা সেবাদান বলতে পারি না? হ্যাঁ, আমরা অবশ্যই এগুলোকে কি বলতে পারি? সেবাদান প্রক্রিয়া বলতে পারি। এবার আমরা দেখব, এই যে এতক্ষণ আমরা মধ্যস্থ ব্যবসায় কথা বললাম, সেই মধ্যস্থ ব্যবসায় বলতে আমরা কি বুঝি। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়, তাদেরকে আমরা কি বলছি? এক কথায় মধ্যস্থ ব্যবসায় বলছি। এই মধ্যস্থ ব্যবসায় হতে পারে একজন ব্যক্তি, হতে পারে একজন প্রতিষ্ঠান। সো দুভয় হতে পারে। সে আমরা যে বলবো না এমন যে শুধুমাত্র ব্যক্তি হতে হবে মধ্যস্থ ব্যবসায়ী হতে হলে, বা শুধুমাত্র প্রতিষ্ঠান কি হতে হবে মধ্যস্থ ব্যবসায়ী হতে হলে, এমনটাও না। দুজনই হতে পারে, চাইলে ব্যক্তিও হতে পারে, চাইলে প্রতিষ্ঠানও হতে পারে। তাদের কাজ হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে কী করা? পণ্যটা সংগ্রহ করা। এবং তাদের আবার কাজ হচ্ছে যে সর্বশেষ কাজ যদি বলি, সেটা হচ্ছে চূড়ান্ত যে ভোক্তা আছে তাদেরকে সেই পণ্যটা সরবরাহ করা। মধ্যস্থ ব্যবসায়ীরা তোমার পণ্য উৎপাদন করে না, কিন্তু তারা কি করে? পণ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রমে সম্পৃক্ত থাকে এবং এরা সাধারণত উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে। তো কখনো যদি এখান থেকে প্রশ্ন করা হয় যে উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতু বন্ধনে কাজ করে কারা, আমরা এক কথায় এক বাক্যে উত্তর করব হচ্ছে তোমার মধ্যস্থ ব্যবসায়ী। আই রিপিট, কখনো যদি প্রশ্ন করা হয় যে উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতু বন্ধনে কাজ করে কারা, আমরা এক কথায় এক বাক্যে উত্তর করব হচ্ছে তোমার মধ্যস্থ ব্যবসায়ীরা। সেটা হতে পারে পাইকার, হতে পারে তোমার খুচরা ব্যবসায়। ওকে, এবার আমরা মধ্যস্থ ব্যবসায় কিছু বৈশিষ্ট্য পড়ব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী হলো কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান। দ্বিতীয়ত হচ্ছে যে মধ্যস্থ ব্যবসায়ী কী করছে? উৎপাদক এবং চূড়ান্ত ভোক্তার মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করছে বা অবস্থান করছে। এরপরে এরা উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে কী করছে? সহযোগিতা করছে। এরা উৎপাদক ও ভোক্তাদের বিভিন্ন প্রকার পরামর্শমূলক সেবা দিয়ে থাকে। পরামর্শমূলক সেবা বলতে বোঝানো হয় যে যেহেতু খুচরা ব্যবসার মধ্যস্থ ব্যবসার মধ্যেই পড়ে এবং খুচরা ব্যবসায়ীদের সাথে ভোক্তাদের একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে, সো তারা জানতে পারে একজাক্টলি যে ভোক্তারা কী ধরনের পণ্য চায়, কতটুকু ক্রয় ক্ষমতার মধ্যে বা কতটুকু মূল্য রাখলে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে সেটা যাবে, এবং তারা কী ধরনের গুণগত মানসম্পন্ন পণ্য চায় বা কী ধরনের গুণ সেই পণ্যের মধ্যে তারা উপস্থিত দেখতে চায়, সেই জিনিসগুলো কিন্তু তারা জানতে পারে। এবং তারা যদি সেগুলো কাদেরকে বলে? উৎপাদনকারীদেরকে বলে, তখন তারা কি করবে? সেই গুণগত সম্পন্ন পণ্য তারা তৈরিতে তৎপর থাকবে এবং তখন ক্রেতার সন্তুষ্টি অর্জন করাটা অনেক ইজি হয়ে যাবে একজন উৎপাদনকারীর পক্ষে। এরপর এই মধ্যস্থ ব্যবসায়ের উদ্দেশ্য হচ্ছে যে পণ্য এবং সেবা কেনাবেচা করে কি করা? মুনাফা অর্জন করা। কোনো একজন মধ্যস্থ ব্যবসায়ী পণ্য বা সেবা কেনাবেচা করে তারা সমাজ কল্যাণের যে প্রাথমিক ধারণা CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেটা মানার জন্য করে না। তারা করে সবসময় মুনাফা অর্জনের জন্য। তাদের কাজ কখনোই জনকল্যাণ করা থাকে না। যদি তারা জনকল্যাণ করতো তাহলে কখনোই আমাদের এই যে বন্টন প্রণালীটা সুষ্ঠুভাবে চলতো না। এরপরে আসি, এরা বন্টন কাজে সহযোগিতা করে এবং উৎপাদন বাড়াতে সহায়তা করে। কিভাবে বন্টন কাজ সহায়তা করে? দেখো, যখন পণ্যটি আমাদের উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি ভোক্তার কাছে যাওয়ার চিন্তা করবো আমরা, তখন কিন্তু এই প্রসেসটা খুব একটা সহজ না। কিন্তু সেটাকে যদি আমরা বিভিন্ন মধ্যস্থ ব্যবসায় হাত ধরে সর্বশেষ চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছাই, তাহলে বিষয়টি কিন্তু একটা তোমার হচ্ছে ফ্লোর মাধ্যমে যাচ্ছে এবং সেখানে কিন্তু কোনো ধরনের জটিলতা থাকছে না। এবং যদি চূড়ান্ত ভোক্তা
যখন খুচরা ব্যবসায়ীর কাছে পণ্য ক্রয় করবে এবং খুচরা ব্যবসায়ীরা যদি চূড়ান্ত ভোক্তাদের কনফারেন্স করতে পারে ভালো করে এবং তাদের কাছে যদি পণ্যটা খুব দ্রুত কী করতে পারে বিক্রয় করতে পারে, সে যত পরিমাণে বিক্রয় হবে তত পরিমাণে আবার ওই খালি জায়গাটা পূরণ করার জন্য আমাকে কী করতে হবে, পণ্য উৎপাদন করতে হবে। আর যদি আমরা পণ্য উৎপাদনের সংখ্যা বৃদ্ধি করি তাহলে পণ্যের যে একক প্রতি মূল্যটা আছে সেটা আলটিমেটলি আমাদের কমে যাবে। এবার আমরা কথা বলবো মধ্যস্থ ব্যবসায়ীর বৈশিষ্ট্য সম্পর্কে। কি কি বৈশিষ্ট্য আছে একজন মধ্যস্থ ব্যবসায়ীর? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করে অর্থ সংস্থান করে, কাদেরকে? উৎপাদনকারীদেরকে। যখন তাদের অর্থের অভাব তারা লক্ষ্য করে তখন তারা এই কাজটি করে। তারপরে তারা মুনাফা অর্জন করে থাকে। আমরা একটু আগে বলেছিলাম যে প্রত্যেকটা মধ্যস্থ ব্যবসায়ীর কাজই হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করে কি করা, মুনাফা অর্জন করা। এরপর তারা হচ্ছে স্থানগত বোধ সৃষ্টি করছে। কিভাবে স্থানগত বোধ সৃষ্টি করছে? এই যে তারা উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি ক্রয় করে পাইকারির কাছে যাচ্ছে, পাইকার থেকে খুচরা ব্যবসা, খুচরা ব্যবসা থেকে চূড়ান্ত ভোক্তা, এই যে যাচ্ছে কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। আর আমরা জানি যে পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে পণ্য যদি অন্য স্থানে পাঠানো হয় তখন কী ধরনের উপযোগ সৃষ্টি হয়? স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এর পাশাপাশি আমাদের একটা সময়গত উপযোগ সৃষ্টি হচ্ছে। পাইকার, আমরা জানি যে পাইকার খুব বেশি পরিমাণে পণ্য ক্রয় করে কার কাছ থেকে? উৎপাদকের কাছ থেকে। যত পরিমাণ পণ্য তারা ক্রয় করে ঠিক অত পরিমাণই পণ্য তারা কী করতে পারে না? খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বিক্রয় করতে পারে না। কিছু পরিমাণ পণ্য তাদের কাছে অবিক্রিত থেকে যায়। এই পণ্যটি কী দরকার? সংরক্ষণ দরকার বা মজুতকরণ দরকার। সো এক কথা যদি বলি গুদামজাতকরণ দরকার। সো গুদামজাতকরণ মানে সেখানে কী ধরনের উপযোগ সৃষ্টি হয়? আমাদের সময়গত উপযোগ সৃষ্টি হয়। পাশাপাশি এখানে তারা কী করছে? সংযোগ স্থাপন করছে। কাদের মাধ্যমে? উৎপাদক এবং চূড়ান্ত ভোক্তাদের মাধ্যমে একটা বা মাঝে একটা সম্পর্ক স্থাপন করছে। এরপরে ঝুঁকি নিচ্ছে। কিভাবে ঝুঁকি নিচ্ছে? যখন আমরা বললাম যে অর্থ সংস্থানের কথা, অর্থ সংস্থান বলতে আমরা বলেছিলাম যে যখন একজন উৎপাদনকারী অর্থের অভাব কী করবে? লক্ষ্য করবে, তখন সেই সময় একজন মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে সে কী করবে? যারা ওই পণ্যের ক্রেতা তাদের কাছ থেকে অগ্রিম কিছু টাকা তাকে দেবে। তাকে তো আমরা বলেই দিলাম যে তোমাকে আমরা হচ্ছে পণ্যটি দিব, তার বিনিময়ে আমাকে এই টাকাটা অ্যাডভান্স দিতে হবে বা তোমাকে এত পরিমাণ পণ্য দেব। কিন্তু যদি সেই উৎপাদনকারী ওই টাকা নেওয়ার পরেও ওই পরিমাণ পণ্য আমাকে দিতে না পারে, সো আমাকে যদি না দিতে পারে আমি তো আমার প্রতিদান রাখতে পারবো না বা আমি ভোক্তাদেরকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা রাখতে পারবো না। সো আমার একটা কিসের সৃষ্টি হচ্ছে? এখানে ঝুঁকির সৃষ্টি হচ্ছে। সো এই ঝুঁকিটা আলটিমেটলি কে নিচ্ছে না? উৎপাদনকারী কিন্তু নিচ্ছে না। নিচ্ছে কে? নিচ্ছে হচ্ছে একজন মধ্যস্থ ব্যবসায়ী। তারপরে ব্যাপক বাজার সৃষ্টিতে যদি মধ্যস্থ ব্যবসায়ী বা পাইকার বা খুচরা না থাকতো তাহলে আমরা এখানে ব্যাপক বাজার সৃষ্টি করতে পারতাম না। আমরা যদি সরাসরি কথা বলি উৎপাদনকারী এবং ভোক্তার সম্পর্কে, তারা যদি একজন উৎপাদনকারী সরাসরি কী করতো? চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যটি পৌঁছায় দিত, তাহলে কিন্তু মাঝখানে কোনো বাজার থাকতো না। তারা সরাসরি কার কাছে আসতো? উৎপাদনের কাছে আসতো বা উৎপাদনকারীর কাছ থেকে আসতো। যদি আমরা এখানে চিন্তা করি মধ্যস্থ ব্যবসায়ীর কথা, এখানে প্রথমে কে আছে? পাইকার আছে, তারপরে কি আছে? খুচরা ব্যবসায়ী আছে। প্রথমে চিন্তা করলাম শূন্যস্থানের ক্ষেত্রে যে উৎপাদনকারী সবসময় কার কাছে পণ্যটি দিচ্ছে? চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যটি দিচ্ছে। সেখানে কিন্তু মাঝখানে কোনো বাজার নেই। কিন্তু যখন আমরা মধ্যস্থ ব্যবসার কথা বলবো তখন একজন পাইকারি বাজার সৃষ্টি হচ্ছে, একজন খুচরা বাজার সৃষ্টি হচ্ছে। সো আলটিমেটলি আমরা বলতে পারি সেখানে কি হচ্ছে? বাজার সম্প্রসারিত হচ্ছে। আগে যেখানে দুটি পক্ষ ছিল সেখানে এখন চারটি পক্ষ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে তথ্য সরবরাহ। এই তথ্য কাদের? তথ্য হচ্ছে ক্রেতাদের। কাদেরকে সরবরাহ করবে? উৎপাদনকারীদেরকে সরবরাহ করবে। এবং কারা সরবরাহ করবে? পাইকার অথবা খুচরা ব্যবসায়ী। সো এই হচ্ছে আমাদের মধ্যস্থ ব্যবসায়ীর বৈশিষ্ট্য। এবার আসি মধ্যস্থ ব্যবসায়ের কার্যাবলী। বৈশিষ্ট্য এবং কার্যাবলী প্রায় সেম। প্রথমত বলা হয়েছে যেখানে স্থানগত উপযোগ সৃষ্টি করে। আমরা জানি যে একজন মধ্যস্থ ব্যবসায়ী কী করে? স্থানগত উপযোগ সৃষ্টি করে পণ্য পরিবহনের মাধ্যমে। এরপরে তারা যে পণ্যটি পাইকার ক্রয় করে সেই পণ্যটি যেটুকু অবশিষ্ট থেকে যায় তার গুদামজাতকরণের জন্য আমাদের সেখানে সময়গত উপযোগ সৃষ্টি করতে হয়। তারপরে নতুন পণ্য ব্যবহারের সুযোগ। কিভাবে নতুন পণ্য ব্যবহারের সুযোগ পাচ্ছে? যখন একজন ক্রেতা খুচরা ব্যবসার কাছে পণ্য ক্রয় করতে যাবে সে আলটিমেটলি বলবে যে আমার এই পণ্যে এই গুণটা থাকা দরকার ছিল বা এটা আছে এটা নেই, তখন তারা সেই তথ্য নিয়ে কাদেরকে দেবে? একজন উৎপাদনকারীর কাছে পাঠাবে। তখন সেইটা গুণটা সেই পণ্যের মধ্যে দিয়ে উৎপাদনকারী আবার নতুন করে পণ্যটি তৈরি করার চেষ্টা করবে। তখন আলটিমেটলি আবার যে নতুন পণ্যটি বাজারে আসবে সেক্ষেত্রে আমাদের যে ভোক্তারা আছে তারা এই নতুন পণ্যটির ব্যবহার আবার সুযোগ পাবে যেখানে আমার নতুন গুণ যুক্ত আছে। এরপরে মূল্য নির্ধারণের পরামর্শ। আমরা জানি আমরা নিজেরাই যখন কোনো একটা দোকানে পণ্য ক্রয় করতে যাই তখন কিন্তু আমরা কী করি? দর কষাকষি করি। তখন আমরা বলি যে এই পণ্যটির মূল্য এত না হয়ে এত হওয়া ভালো ছিল। এই যে মূল্য সম্পর্কে একটা পরামর্শ পাচ্ছে ক্রেতাদের কাছ থেকে কারা? খুচরা ব্যবসায়ীরা। সেই পরামর্শ যখন তারা কাদেরকে দেবে? উৎপাদনকারীর কাছ থেকে দেবে, তখন তারা কিন্তু পণ্যের মূল্য সম্পর্কে একটা সংযত ধারণা নিয়ে আসবে। এরপরে সিদ্ধান্ত নিতে সহায়তা। কিভাবে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে মধ্যস্থ ব্যবসায়ী? একজন উৎপাদনকারী কিন্তু জানে না যে আমার পণ্যে কতটুকু মার্কেটে
জায়গা দখল করে আছে, বা কতটুকু দরকার আমার পণ্য এই মুহূর্তে, বা কতজন ক্রেতা আছে আমার এই পণ্যের। সো এই তথ্যগুলো কারা দিয়ে থাকে? একজন খুচরা ব্যবসায়ী বা পাইকার দিয়ে থাকে, এবং সেই অনুপাতে তারা কি করে? পণ্যের ইউনিট নির্ধারণ করে। যদি তারা এই সহযোগিতা না করতো, তাহলে একজন উৎপাদনকারী কিন্তু জানতো না যে আমার পণ্য কতটুকু ঠিক উৎপাদন করা দরকার, বা কতটুকু উৎপাদন করলে আমার পণ্যটা অবশিষ্ট থাকবে না। এবং সর্বশেষ তথ্য সরবরাহ। সো এই কাজগুলো হচ্ছে একজন মধ্যস্থ ব্যবসায়ী কার্যাবলী। সেগুলো হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি করা, সময়গত উপযোগ সৃষ্টি করা, নতুন পণ্য ব্যবহারের সুযোগ, মূল্য নির্ধারণের পরামর্শ দেওয়া, সিদ্ধান্ত নিতে সহযোগিতা, এবং সর্বশেষ তথ্য সরবরাহ করা। এবার আমরা কথা বলবো যে মধ্যস্থ ব্যবসায়ীদের প্রকারভেদ সম্পর্কে। তো আমরা জানি মধ্যস্থ ব্যবসায়ী কারা? যারা উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি ক্রয় করে ঠিক চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেয়, তারা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। তো এই মধ্যস্থ ব্যবসায়ীকে আমরা ঠিক তিনটি ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে বণিক বা মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী, একটি হচ্ছে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী, এবং অপরটি হচ্ছে কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী। তাহলে মধ্যস্থ ব্যবসায়ী প্রকারভেদ কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে বণিক বা মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী, একটি হচ্ছে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী, এবং অপরটি হচ্ছে আমাদের কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী। প্রথমে কথা বলি বণিক মধ্যস্থ ব্যবসায়ী সম্পর্কে। আমাদের জানতে হবে যে বণিক মধ্যস্থ ব্যবসায়ী কাকে বলে। যে ব্যবসায়ীরা নিজেদের মূলধন বিনিয়োগ করে পণ্য কেনা বেচার কার্যাবলীর মাধ্যমে ব্যবসায় পরিচালনা করে থাকে, তাদেরকে আমরা বলি বণিক বা হচ্ছে মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী। এরা কি করছে? নিজস্ব মূলধন বিনিয়োগ করছে, এবং সেই মূলধন তারা কি করছে? পণ্য কেনা বেচার কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে, এবং তাদেরকে আমরা কি বলছি? বণিক অথবা মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী বলছি। এরা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য কিনে পুনরায় বিক্রি করে এবং পণ্যের মালিকানা ও ঝুঁকি বহন করে থাকে। তাহলে যারা মার্চেন্ট বা বণিক আছে, তারা কি করে? তারা একজন উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি ক্রয় করে এবং সেই পণ্যটির মালিকানা সংক্রান্ত ঝুঁকি তারা বহন করে। বণিক মধ্যস্থ ব্যবসা সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পাইকার, একটা হচ্ছে খুচরা। তো এতক্ষণ আমরা যে মধ্যস্থ ব্যবসার কথা বললাম, সেই মধ্যস্থ ব্যবসার মধ্যে সাধারণত আমরা কথা বলেছিলাম পাইকারি এবং খুচরা, এই দুটো সম্পর্কে। এখন আমরা জানতে পারলাম যে এই পাইকারি এবং খুচরা ব্যবসাকে আবার আমরা অন্য একটা নামে ডাকতে পারি। এক কথায় তাদেরকে আমরা বলতে পারি তোমার বণিক অথবা মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী। পাইকারি বলতে কি বোঝানো হয়? যারা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর কাছে পণ্য বিক্রয় করে, এদেরকে আমরা কি বলছি? পাইকারি ব্যবসায় বলছি। অপরদিকে খুচরা ব্যবসায়ী কাদেরকে বলছি? যারা পাইকারি ব্যবসায়ীর কাছে পণ্য ক্রয় করে সেই পণ্যটা চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করছে, আমরা তাদেরকে কি বলছি? তোমার খুচরা ব্যবসায় বলছি। সো পাইকারি ব্যবসা হচ্ছে ওই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা উৎপাদক বা আমদানিকারকের কাছ থেকে পণ্য কিনে পুনঃবিক্রেতা বা শিল্প উদ্যোক্তা বা খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে। এই ধরনের ব্যবসায়ীরা নিজে পণ্য উৎপাদন বা চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রি করে না, বা আমরা এক কথায় বলেছি যে পাইকারি ব্যবসা কোনো কার্যক্রম আমাদের চূড়ান্ত ভোক্তার সাথে সম্পৃক্ত নয়। এরপর খুচরা ব্যবসায়ী, যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান উৎপাদক, পাইকারি ব্যবসায়ী বা অন্য কোনো উৎস থেকে পণ্য কিনে চূড়ান্ত ভোক্তার কাছে স্বল্প পরিমাণে বিক্রি করে, তাদেরকে আমরা বলছি খুচরা ব্যবসায়ী। সো খুচরা ব্যবসায়ীদের সাথে সম্পর্ক প্রত্যক্ষভাবে কাদের আছে? ভোক্তাদের আছে। এবং এখানে আমরা একটা কথা বলেছিলাম যে এই যে চূড়ান্ত ভোক্তারা আছে, তারা কিন্তু খুচরা ব্যবসায়ীর কাছে যে পণ্যটি ক্রয় করে তার ঘনত্ব কিন্তু খুবই কম। অর্থাৎ তার একবারে অনেকগুলো পণ্য কিন্তু ক্রয় করে না খুচরা ব্যবসায়ীর কাছ থেকে। তারা অল্প অল্প পরিমাণে পণ্য ক্রয় করে, যখন যে পরিমাণ পণ্যের দরকার হয় তখন ঠিক সেই পরিমাণ পণ্য তারা ক্রয় করে থাকে খুচরা ব্যবসায়ীর কাছ থেকে। এরপরে আসি আমাদের দেশে যেসব খুচরা ব্যবসা আছে তাদের মধ্যে যদি আমরা মোবাইল ব্যাংকের কথা চিন্তা করি, সেখানে এজেন্টকে পাবো, তারপর টেলিমার্কেটিং পাবো, শপিং মল ব্যবসায় পাবো, উবার পাবো, পাঠাও পাবো। এগুলো হচ্ছে আমাদের খুচরা ব্যবসার উদাহরণ। এছাড়া আমাদের মুদি দোকানের কথা যদি চিন্তা করি, আমাদের আশেপাশে অসংখ্য মুদি দোকান আছে যেগুলোকে এক কথা আমরা খুচরা ব্যবসা বলবো। সেখানে আমাদের একটা দোকানের মধ্যে আমরা বিভিন্ন ধরনের পণ্য পেয়ে যাব, কিন্তু পাইকারি কিন্তু এক দোকানের মধ্যে অনেকগুলো পণ্য একসাথে থাকে না। সেখানে কিছু পণ্য বা 2-4টা পণ্য সমাহার থাকে, একত্রে 10-12টা পণ্য আমরা সেখানে পাবো না। কিন্তু যদি আমরা উল্টোটা দেখি, কোথায় পাবো? আমরা খুচরা ব্যবসায়ী পাবো, সেখানে যে কোনো ধরনের পণ্য তারা কী করে রাখতে পারে? মজুত করে রাখতে পারে। আচ্ছা, এরপর আসি যে আমরা যখন খুচরা ব্যবসার কথা বলবো, তখন এই খুচরা ব্যবসায়ীরা কী করছে? যে পুনঃবিক্রেতা বা শিল্প উৎপাদনকারীর কাছ থেকে পণ্য বিক্রি করে না, বা তারা কি করে? ক্রয় করে। তারা ক্রয় করলেও কিন্তু বিক্রয় করে না কার কাছে? পাইকারির কাছ থেকে। অর্থাৎ তারা আমরা বলতে পারবো না যে একজন খুচরা ব্যবসায়ী কী করবে আবার পাইকারি ব্যবসায়ীর কাছে পণ্যটি বিক্রয় করবে। তারা শুধুমাত্র কি করবে? ক্রয় করবে। কারণ একজন পাইকার কখনোই এই প্রয়োজন বোধ করে না যে আমাকে আবার কখনো পণ্যটি খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করতে হবে। তার চিন্তাধারা এরকম থাকে না, এবং পাশাপাশি একজন যে খুচরা ব্যবসায়ী আছে তার ধারণা এরকম থাকে না। তার চিন্তাভাবনা শুধু থাকবে
কাদেরকে ঘিরে? চূড়ান্ত ভোক্তাদেরকে ঘিরে, যারা এই পণ্যের উপযোগ চায় বা যারা এই পণ্যের উপযোগ ব্যবহার করে তাদের অভাব বা চাহিদাকে মোচন করতে পারবে। 2 নম্বর আমরা কথা বলবো হচ্ছে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী সম্পর্কে। প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী কারা? যে সকল মধ্যস্থ ব্যবসায়ী সাধারণত পণ্যের মালিকানা নেয় না এবং উৎপাদনকারীর পক্ষে কেনাবেচার কাজে নিয়োজিত থাকে, তারা আমরা প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী বলছি। প্রথম কথা, তারা পণ্যের মালিকানা নিচ্ছে না, কিন্তু তারা পণ্যটি কেনাবেচার কাজে কী করছে? শুধুমাত্র সহায়তা করছে। এজন্য আমরা তাদেরকে কি বলছি? প্রতিনিধি বলছি। প্রতিনিধি কথার আমরা অর্থ দ্বারা জানি যে শুধুমাত্র তারা কি করছে? একজন ব্যক্তির হয়ে কাজ করে দিচ্ছে, সেটা হতে পারে বিক্রয় কাজ, সেটা হতে পারে ক্রয় কাজ বা অন্যান্য কাজ হতে পারে। তাদেরকে আমরা কি বলি? তোমার আলটিমেটলি প্রতিনিধি বলি। সো এই জন্য আমরা প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী সংজ্ঞাটা এভাবে দিয়েছি যে সকল মধ্যস্থ ব্যবসা সাধারণত পণ্যের মালিকানা নেয় না এবং উৎপাদনকারীর পক্ষে কেনাবেচার কাজে নিয়োজিত থাকে, তাদেরকে আমরা কি বলছি? প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী বলছি। এরা উৎপাদনকারীর কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে কি পেয়ে থাকে? আবার কমিশন পেয়ে থাকে। কেন কমিশন নেবে? কারণ তারা তো কি মালিকানা নেয় না, আর মালিকানা আনলে তারা তো কি ওই সমপরিমাণ অর্থটি পণ্যের পাবে না, তার জন্য তাদের একটা কমিশনের ব্যবস্থা থেকে যায়। কেন কমিশন পাচ্ছে এটাও যদি বলা হয়, তার এই যে তারা বিভিন্ন কাজে অর্থাৎ কেনাবেচার কাজে নিয়োজিত থাকছে বা তাদের পণ্যটি তারা বিক্রয় করে দিচ্ছে, এই জন্য তারা একটা কী পাবে? সর্বশেষে কমিশন পেয়ে যাবে। ওকে, এই প্রতিনিধি মধ্যস্থ ব্যবসার মধ্যে আবার আমাদের বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে, যেমন সেটা হতে পারে আমাদের উৎপাদনকারীর প্রতিনিধি। উৎপাদনকারীর প্রতিনিধি বলতে কী বোঝানো হয়? যে সকল মধ্যস্থ ব্যবসায়ী উৎপাদনকারীর সব বা আংশিক পণ্য নির্দিষ্ট কোনো অঞ্চলে বা জোনে বিক্রির দায়িত্ব নেয়, তাদেরকে আমরা বলি উৎপাদনকারী প্রতিনিধি। এবং এরা স্বাধীনভাবে কী করে থাকে? ব্যবসায় পরিচালনা করে থাকে। এবং এরা যে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করছে, এর বিনিময়ে কী পাচ্ছে? তারা একটা কমিশন পাচ্ছে। এরপর হতে পারে দালাল। যে সকল মধ্যস্থ প্রতিনিধি ক্রেতা বিক্রেতার মধ্যে মধ্যস্থতা করে পণ্য বা সেবা কেনাবেচার চুক্তি সম্পন্ন করে সহযোগিতা করে, তাদেরকে আমরা কি বলছি? দালাল বা ব্রোকার বলছি। তারা আলটিমেটলি কী করে না? পণ্যটি মালিকানাও গ্রহণ করে না অথবা পণ্যটি কেনাবেচার দায়িত্ব নেয় না, তারা শুধুমাত্র বিক্রেতা এবং ক্রেতার মধ্যে একটা সমঝোতা তৈরি করে, এর বিনিময়ে তারা একটা কী পেয়ে থাকে? কমিশন পেয়ে থাকে। তারপর হতে পারে কমিশন মার্চেন্ট। যে সকল মধ্যস্থ প্রতিনিধি উৎপাদনকারীর উৎপাদিত পণ্যের দায়িত্ব নিয়ে কমিশনের বিনিময়ে বিক্রির ব্যবস্থা করে, তাদেরকে আমরা এক কথায় বলবো কি? কমিশন মার্চেন্ট। এরাও আমাদের কি হয়ে থাকে? যে তোমার যখন তারা বিক্রির ব্যবস্থা করে দেবে, তখন তার বিনিময়ে একটা কমিশন নিয়ে ফেলবে, এবং সেটা হতে পারে তোমার 5%, 10% বা ফিক্সড নাও হতে পারে। তবে বেশিরভাগ সময় কমিশন মার্চেন্টদের যে তারা কমিশনে পেয়ে থাকে, সেটা ফিক্সড হয়ে থাকে, কারণ তারা তোমার হচ্ছে একটা ব্যবসার প্রতিনিধির আন্ডারে কাজ করে। এরপর হচ্ছে আড়তদার বা ফড়িয়া। আড়তদার বা ফড়িয়া উৎপাদক বা পাইকারদের তাদের পণ্য বিক্রিতে সহায়তা করে থাকে এবং এরা পাইকারের কাছ থেকে পণ্য সংগ্রহ করে নিজস্ব গুদামেও কী করে? মজুত করে। পাশাপাশি পণ্য বিক্রির জন্য বাজার অনুসন্ধান করে থাকে এবং অনাদি পণ্য আদায় উৎপাদক ও পাইকারদের কী করে থাকে? সাহায্য সহযোগিতা করে থাকে। এই হচ্ছে কাজ করে আড়তদার বা ফড়িয়াদের। এবার আসি নিলামদার। নিলামদার কাকে বলে? যখন যে সকল মধ্যস্থ ব্যবসায়ী উৎপাদনকারী ও বিক্রেতার মধ্যে নিলাম ডাকের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করে দেবে, তখন তাদের আমরা কি করব? নিলামদার ডেকে ফেলবো। মাঝে মাঝে যখন আমরা বাজারে দেখি, সাধারণ যখন ক্রেতা বাজারের কথা বলি, সেই বাজারে যখন দেখব যে মাঝে মাঝে এক জায়গায় কিছু পণ্য একত্রিত করে তারা কি করে? পণ্যের দামটা কমিয়ে তারা বলে যে আমার এই পণ্যটির দাম এত, বাজারে কিন্তু এই পণ্যের দাম আরও বৃদ্ধি আছে। তখন আমরা কি হয়? ওই পণ্যের যে জায়গায় স্থাপন বা ক্রয় বিক্রয়ের জন্য রাখা হয়, সেখানে দেখা যায় যে আমাদের ক্রেতাদের অনেক হিড়িক পড়ে যায় এবং ওই পণ্যটি কিন্তু খুব তাড়াতাড়ি কী হয়ে যায়? মার্কেট থেকে সোল্ড আউট হয়ে যায়। সো এই কাজটি করে কারা? নিলামদার। এবং এই নিলামদার যে করছে, তারা কিন্তু পণ্যে কী করছে না? মালিকানাও নিচ্ছে না বা পণ্যের যে ঝুঁকি সেটাও কিন্তু তারা নিচ্ছে না, শুধুমাত্র তারা কী করছে? একটা কমিশনের বিনিময়ে পণ্যটা বিক্রির ব্যবস্থা করে দিচ্ছে। তারপর হচ্ছে ক্লিয়ারিং এবং হচ্ছে ফরওয়ার্ডিং এজেন্ট। এই ক্লিয়ারিং বা ফরওয়ার্ডিং এজেন্ট যারা আছে, তারা কাজ করে মূলত হচ্ছে আমদানি বন্দর বা রপ্তানির ক্ষেত্রে, অর্থাৎ এক কথা যদি বলি সমুদ্র বন্দরে শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা পালন করে আমদানিকৃত পণ্য বন্দর থেকে খালাস করার জন্য যে সকল প্রতিনিধি নিয়োগ করা হয়, তাদেরকে আমরা বলি এক কথায় ক্লিয়ারিং এজেন্ট। এবং যারা রপ্তানিতে সাহায্য করে, তাদেরকে আমরা বলছি তোমার ফরওয়ার্ডিং এজেন্ট। এরপরে দায়গ্রাহক অথবা আন্ডাররাইটার বা অবলেখক, যারা পাবলিক লিমিটেড কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে শেয়ার ও ঋণপত্র বিক্রির ব্যবস্থা করে, তাদেরকে আমরা এক কথায় বলি দায়গ্রাহক, অবলেখক অথবা আন্ডাররাইটার। চুক্তি অনুসারে বিক্রি হতে না পারলে এসব শেয়ার ও ঋণপত্র তারা নিজেরা কিনে থাকে। তাহলে আমরা এখানে দেখছি, যখন আমরা আন্ডাররাইটের কথা বলছি, তারা মূলত কাজ করে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। যখন তাদের
পাবলিক লিমিটেড কোম্পানি যতটুকু শেয়ার পরিমাণ বিক্রি করতে বলে সেই পরিমাণ যদি শেয়ার তারা বিক্রি করতে না পারে অবশ্যই শেয়ার তারা কী করে নিজেরাই ক্রয় করে থাকে। এরপর আমরা দেখছি হচ্ছে পণ্য প্রাপক। উৎপাদনকারীর পক্ষে অনেক সময় দূরবর্তী ব্যবসায়ীদের কাছে কী করা যায় না, সরাসরি পণ্য বিক্রয় করা সম্ভব হয় না। সেক্ষেত্রে উৎপাদনকারী পণ্য বিক্রির উদ্দেশ্যে যে সকল স্থানীয় ব্যবসায়ীদের নিয়োগ করে তাদেরকে আমরা বলছি তোমার পণ্য প্রাপক। এরপর সর্বশেষ কথা বলবো পণ্য বন্টনকারী সম্পর্কে। উৎপাদনকারী যে সকল প্রতিনিধির মাধ্যমে পণ্য খুচরা বিক্রেতার কাছে সরবরাহ করে আমরা এক কথায় তাদেরকে কী বলি, পণ্য বন্টনকারী বলি। আর বন্টনকারীর মধ্যে কী কী থাকে, আমাদের একজন পাইকার, একজন হচ্ছে খুচরা। সেটা আমরা এতক্ষণ ধরে পড়ে আসছি যে এই বন্টন প্রণালীর মধ্যে দুজন থাকবে, একজন পাইকার, একজন খুচরা। 3 নম্বর কথা বলবো কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী সম্পর্কে। তাহলে আমাদের এখানে প্রকারভেদের মধ্যে প্রথমে বণিক বা হচ্ছে মার্চেন্ট শেষ, তারপর প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী শেষ। সর্বশেষ ধাপ হচ্ছে আমাদের কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী। কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী বলতে বোঝায় যে সকল মধ্যস্থ ব্যবসায়ী পণ্যের মালিকেরা নেয় না, শুধুমাত্র পণ্য বন্টনের সহায়তাকারী হিসেবে কাজ করে, তাদেরকে আমরা কি বলছি, তোমার কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী বলছে। তাদের বৈশিষ্ট্য আমরা দুটো দেখলাম, একটা হচ্ছে তারা কি করছে না, পণ্যের মালিকানার দায়িত্ব নিচ্ছে না বা ঝুঁকি নিচ্ছে না, কিন্তু শুধুমাত্র তারা পণ্য বন্টনের সহায়তাকারী হিসেবে কাজ করছে এবং তার বিনিময়ে তারা কী করছে, একটা প্রফিট অর্জন করছে বা মুনাফা অর্জন করছে। ওকে, এদের মধ্যে হতে পারে ব্যাংক, হতে পারে বীমা প্রতিষ্ঠান, হতে পারে বিভিন্ন ডাকঘর প্রতিষ্ঠান। সো ব্যাংক যদি বলি, ব্যাংক বলতে কী বোঝানো হয়, যেসব আর্থিক প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ, সংরক্ষণ, বিনিয়োগ এবং সময় মতো আমানতকারী অর্থ পরিশোধ করে তাকে আমরা কী বলছি, ব্যাংক বলছি। ব্যাংক নতুন ব্যবসায় গঠন, পণ্য কেনা এবং ব্যবসায় আর্থিক প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রয়োজনীয় মূলধনের যোগান দিয়ে থাকে। এছাড়াও ব্যাংক কী করে থাকে, তোমার মাঝে মাঝে উৎপাদনকারীদের ঋণ দিয়ে থাকে এবং উৎপাদনকারীর ক্ষেত্রে যে মধ্যস্থ ব্যবসাগুলো আছে, অর্থাৎ পাইকার এবং হচ্ছে তোমার কি আমানতকারী বা হচ্ছে খুচরা ব্যবসায়ী, তাদেরকেও কী করে থাকে, ঋণ দিয়ে সহায়তা করে থাকে পণ্য ক্রয় করার জন্য। কার কাছ থেকে, উৎপাদনকারীর কাছ থেকে। এরপরে আমরা কথা যদি বলি, সেটা হচ্ছে বীমা প্রতিষ্ঠান সম্পর্কে। বীমা কোম্পানিগুলো সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ নিশ্চিত দিয়ে থাকে। অর্থাৎ তারা বলে যে যখন তুমি একটা পণ্য উৎপাদন করবা বা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবা, তখন তোমার পণ্যের ক্ষেত্রে বিভিন্ন ঝুঁকি আসতে পারে। এই ঝুঁকিগুলি কী করা হয়, দূর করার জন্য আমাদের বীমা করতে হয় এবং তার বিনিময়ে কী করতে হয়, বীমাকারীকে আমাদের একটা প্রিমিয়াম পরিশোধ করতে হয়। এরপরে কথা বলবো গুদামঘর সম্পর্কে। এরা বিশেষ ধরনের মধ্যস্থ ব্যবসায়ী যারা বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে অর্থের বিনিময়ে পণ্য সংরক্ষণের দায়িত্ব নেয়, তারপর সেটাকে কী করে, তারা সংরক্ষণ করে থাকে। এবং এই যে আমরা গুদামঘর বললাম, এই গুদামঘর বিভিন্ন ধরনের হতে পারে। সেটা হতে পারে প্রাইভেট গুদামঘর, হতে পারে পাবলিক গুদামঘর, অথবা হতে পারে বন্ডেড গুদামঘর। প্রাইভেট গুদামঘরের কথা যদি বলি, সেখানে হচ্ছে যারা এই প্রাইভেট গুদামঘর সংরক্ষণ করে থাকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে ধরন বা আকৃতি সেটা অনেক বড় হয়ে থাকে। এরপরে পাবলিক, সেখানে সবাই রাখতে পারে, চাইলে ছোট ব্যবসায়ীও রাখতে পারে, চাইলে বড় ধরনের ব্যবসায়ীরাও রাখতে পারে। এরপর বন্ডেড গুদামঘর যদি বলি, সেখানে শুধুমাত্র আমাদের বন্দর থেকে যে মালগুলো খালাস করা হয় সেই মালগুলো সেখানে রাখা হয়। যতক্ষণ পর্যন্ত এই পণ্যের মূল্য পরিশোধ করা না হবে, অর্থাৎ বন্ডের মূল্য পরিশোধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই পণ্যগুলো এই বন্ডেড গুদামঘরে সংরক্ষণ করা হবে। এবং যখন এই মূল্যটা পরিশোধ করা হয়ে যাবে, তখন তারা কি করবে, এই গুদামঘর থেকে পণ্যটি তোমার হচ্ছে পাইকার বা খুচরা ব্যবসায়ীদের কাছে দিয়ে ফেলবে। এরপর আসে হচ্ছে ডাকঘর। এরাও বিশেষ ধরনের মধ্যস্থ ব্যবসায়ী যারা নির্দিষ্ট ফির বিনিময়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্যদ্রব্য ক্রেতার কাছে কী করে থাকে, পৌঁছে দিয়ে থাকে। সো মূলত এরাই হচ্ছে আমাদেরকে কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী, যাদের কাজ কি নয়, মালিকানাকরণ বা হচ্ছে তোমার ঝুঁকি নেওয়া নয়, শুধুমাত্র তারা কী করে, আমাদের পণ্যটি পৌঁছানোর ক্ষেত্রে সহযোগিতা সম্পূর্ণ কাজ করে একটা মুনাফা অর্জন করে থাকে বা কমিশন পেয়ে থাকে। এরপরে কথা বলবো যে মধ্যস্থ ব্যবসায়ীদের সুফল এবং মধ্যস্থ ব্যবসায়ীদের কুফল সম্পর্কে। প্রথমত আমরা কথা বলি মধ্যস্থ ব্যবসায়ীর সুফল সম্পর্কে। মধ্যস্থ ব্যবসায়ীদের কাজ কি, আমরা জানি যে মধ্যস্থ ব্যবসায়ী কী ধরনের কাজ করে। তারা হচ্ছে চাহিদা এবং যোগানের একটা সমতা বিধান করছে। অর্থাৎ যদি মধ্যস্থ ব্যবসায়ী না থাকতো, তাহলে কখনোই আমাদের কী হতো না, আমাদের যে চাহিদা এবং সেই চাহিদার যোগান, এদের মধ্যে সমঝোতা বা ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা কখনো রক্ষা পেত না। এরপরে নিয়মিত পণ্য সরবরাহ। সো আমরা জানি, আমরা যদি ক্রেতা হিসেবে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ক্রয় করি, যে পণ্যটি ক্রয় করবো ওই পণ্যটি ওই স্থান থেকে খালি হয়ে যাবে বা ওখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে। সো সেই জায়গায় যদি আমরা আবার পণ্যটি যদি সরবরাহ না করি, তাহলে পরবর্তীতে যখন ওই পণ্যের আরেকজন ক্রেতা আসবে, তখন কিন্তু আমি তাদেরকে কি পণ্যটা দিতে পারবো না। সো এই যে পণ্য নিয়মিত একটা পণ্য সরবরাহের কথা যেটা বলি, সেটা করার জন্য আমাদের কি দরকার, মধ্যস্থ ব্যবসায়ীদের দরকার। এবং এটা একটা মধ্যস্থ ব্যবসায়ীদের সুবিধা যে তারা প্রতিনিয়ত কী করে, প্রতিষ্ঠানে কতগুলো পণ্য আছে, কোন পণ্য নাই, সেটা কত পরিমাণে দরকার, সেটা তারা কী করে থাকে, প্রোভাইড করে থাকে। এরপরে তথ্য সরবরাহ।
তারা কি করছে, উৎপাদনকারীকে ক্রেতাদের সম্পর্কে তথ্য দিচ্ছে, তারা কী ধরনের পণ্য চায়, কোন ধরনের গুণগত সম্পন্ন মান সেই পণ্যের মধ্যে থাকতে হবে, তারা কতটুকু মূল্য রাখতে চায় সেই পণ্যের, সেই সব সম্পর্ক বা তথ্য তারা কাদেরকে দিয়ে থাকে, উৎপাদনকারীর কাছ থেকে দিয়ে থাকে। এবং তারা পরামর্শ দিয়ে থাকে যে তাদের যে পণ্য, সেই পণ্যের চাহিদা বাজারে কতটুকু পরিমাণে আছে, সেই অনুপাতে তাদের কতটুকু পণ্য উৎপাদন করা উচিত, কতটুকু উৎপাদন করা উচিত নয়, সেই পরামর্শ তারা দিয়ে থাকে। এবং পাশাপাশি তারা স্থানগত এবং তোমার সময়গত উপযোগ সৃষ্টি করে। এগুলো মূলত হচ্ছে আমাদের মধ্যস্থ ব্যবসায়ীদের সুফল। সেগুলো কি, চাহিদা যোগানোর সমতা বিধান, নিয়মিত পণ্য সরবরাহ, তথ্য সরবরাহ, পরামর্শ দেয় এবং সর্বশেষ উপযোগ সৃষ্টি করা। এবার আসি যে বেশ কিছু সুফলের পরে আমরা দেখব মধ্যস্থ ব্যবসায়ীদের কিছু কুফল। তো সব কিছু সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও থাকে, ঠিক একই রকমভাবে মধ্যস্থ ব্যবসায়ীদের কিছু সুফলের পাশেও আমাদের কিছু কুফল আছে বা অসুবিধা আছে। প্রথমত হচ্ছে মূল্য বাড়ানো। আমরা যদি মধ্যস্থ ব্যবসায়ীদের চিন্তা করি, দুজনের মাথায় আসে কথা, একটা হচ্ছে পাইকারি, একটা হচ্ছে খুচরা। তাদের ক্ষেত্রে দেখা যায় তারা যে পরিমাণ মূল্য দিয়ে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে, তার থেকে অনেক কয়েক গুণ বেশি পরিমাণে পণ্য বিক্রয় করে কার কাছে, ভোক্তাদের কাছে। তো অর্থাৎ এই ক্ষেত্রে তারা কী করে, পণ্য মূল্যটা বৃদ্ধি করে থাকে বা বাজারে তারা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে। কিভাবে, যে তারা বলে যে আমাদের এই বাজারে পণ্যটি পাওয়া যাচ্ছে না, বাট আমাদের কাছে শুধুমাত্র আছে, যখন আমাদের কাছে পণ্যটি আপনি ক্রয় করতে আসবেন তখন এটার মূল্য কিন্তু আমাকে বেশি দিতে হবে। তো এই যে তারা একটা কৃত্রিম সংকট তৈরি করছে, অর্থাৎ বাজারে পণ্যটি নাই এমন অবস্থা একটা সৃষ্টি করাকে আমরা বলবো কৃত্রিম সংকট। কিভাবে সৃষ্টি করছে, তারা পণ্যটি বেশি পরিমাণে ক্রয় করে তারা কী করছে, গুদাম যত্ন করছে, এবং যখন দেখছে বাজারে এই পণ্যটি নাই তখন তারা সেটা মূল্যটা বৃদ্ধি করে বাজারে ছেড়ে দিচ্ছে। এতে কি হচ্ছে, তারা বেশি পরিমাণে মুনাফা অর্জন করতে পারছে খুব অল্প সময়ের মাধ্যমে। এরপরে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া। তারপরে থাকছে হচ্ছে একচেটিয়া বাজার সৃষ্টি। যদি পাইকাররা বলে যে আজকে এই পণ্যটি আমরা এত টাকা দরে ছাড়া বিক্রি করব না, বা খুচরা ব্যবসায়ীরা বলে এই পণ্যের মূল্য এত টাকা ছাড়া আমরা বিক্রি করব না, এবং সবাই যদি একমত হয়, তখন ক্রেতাদের যদি ওই পণ্যের চাহিদা দরকারি হয় বা পণ্যটি আমার দরকারি হয়, তখন আমাকে ঠিক ওই পরিমাণ মূল্য দিয়ে কিন্তু পণ্যটি ক্রয় করতে হবে। আমরা চাইলেও কি করতে পারবো না, ওই পণ্যটার মূল্য কমিয়ে রাখতে পারবো না। এখন কেন পারবো না, কারণ এই পণ্যটার দরকার আমার এই মুহূর্তে আছে। এখন আমি যদি বলি যে আমার পণ্যটি লাগবে না, সো আমাকে কিন্তু তোমার কখনোই পাইকার বা খুচরা ব্যবসায়ী বলবে না যে আপনি আসেন, আমি আপনাকে কিছু কমে রেখে দিচ্ছি। কারণ তারা জানে যে আমরা সবাই একচেটিয়া বাজার সৃষ্টি করেছি, আমাদের সবার কাছে পণ্যটির মূল্য এক, সে যেখানে যাক না কেন সেখানে একই পরিমাণ মূল্য দিয়েই পণ্যটি ক্রয় করতে হবে। এরপর হচ্ছে নকল পণ্যের প্রসার। আমরা জানি যে আমাদের উৎপাদনকারী যেসব জেনুইন পণ্য তৈরি করে, সেগুলো পণ্য যখন বাজারে ছাড়ে তার মাঝে কিছু কিছু নকল পণ্য পাওয়া যায়, এবং তার মাঝে যদি বলি সবচেয়ে বড় হাত কার থাকে মধ্যস্থ ব্যবসায়ী। সেই মধ্যস্থ ব্যবসায়ের মধ্যে হাতটা হচ্ছে বেশি কার, আমাদের পাইকারি ব্যবসায়। খুচরা ব্যবসায়ীরা সাধারণত নকল পণ্যের কী করে, শুধুমাত্র বিক্রি প্রসার চালায়। কিন্তু এই যে পণ্যটা আসছে জেনুইন পণ্য, সেটাকে আবার নকল করে উৎপাদন করা, সেই কাজটা মাঝে মাঝে পরিচালনা করে থাকে আমার পাইকারি ব্যবসায়। সেই কাজটা কখনো করে না আমাদের খুচরা ব্যবসায়। কিন্তু খুচরা ব্যবসায় শুধুমাত্র তাদের সহযোগিতা করে পণ্যের কী করার মাধ্যমে, বিক্রয় করার মাধ্যমে। এরপর হচ্ছে পণ্যের বিক্রি কমানো। কীভাবে পণ্য বিক্রি কমানো, অর্থাৎ এই যে আমরা এখানে কৃত্রিম সংকট বললাম, কৃত্রিম সংকট মানে তারা পণ্যটি কী করছে, গুদামে সংরক্ষণ করে রাখছে, এবং তারা বলছে যে বাজারে পণ্যটি নাই। তো বাজারে যখন পণ্যটি থাকবে না, তখন ওই পণ্য সম্পর্কে ক্ষেত্রে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হবে, এবং তখন তারা মনে করবে যে আমাদের এই পণ্যটা কোনো প্রয়োজনীয়তা দেখছে না, তখন তারা একটা অল্টারনেটিভ পণ্য খুঁজবে, এবং তখন আলটিমেটলি পণ্যের বিক্রির যে পরিমাণটা ছিল সেটা কিন্তু কমে যাবে, এবং উৎপাদনকারী যে প্রতিষ্ঠান সেটা কিন্তু তখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এই সমস্ত হচ্ছে আমাদের মধ্যস্থ ব্যবসায়ীদের অসুবিধা। প্রথমত মূল্য বাড়াচ্ছে, তারপর কৃত্রিম সংকট সৃষ্টি করছে, এরপর উৎপাদন ব্যয় বৃদ্ধি করছে, একচেটিয়া বাজার সৃষ্টি করছে, নকল পণ্যের প্রসার, এবং হচ্ছে পণ্যের বিক্রেতারা কী করছে, কমায় দিচ্ছে। এবার আসে আমরা লেকচার সংশ্লিষ্ট একটি সৃজনশীল প্রশ্নে, যেখানে বলা হয়েছে জনাব আলম চাঁপাইনবাবগঞ্জের ফরিয়াদের মাধ্যমে হিমসাগর আম সংগ্রহ করে ঢাকার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। তিনি কাঁচা পাকা ও ছোট বড় আম বাছাই না করে প্রতি মন 1500 টাকা দরে বিক্রি করেন। যদিও ভালো মানের হিমসাগর আম প্রতি মন 2500 টাকায় বিক্রি করা সম্ভব ছিল, আমের উপযুক্ত মূল্য না পেয়ে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম কারণ, তিনি কেন ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। প্রথমত, তিনি একজন ফড়িয়া। সো ফড়িয়া কোন ধরনের প্রকারভেদের মধ্যে যায়, এটা হচ্ছে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসার মধ্যে যায়। তিনি একজন ফড়িয়া ব্যবসায়ী। তিনি কি করেছেন, যে হিমসাগর আম সংগ্রহ করে ঢাকার খুচরা ব্যবসায়ীদের কাছে কি করেন, বিক্রি করেন। তার কাজটা হচ্ছে পাইকারি ব্যবসার মধ্যে যাচ্ছে, কারণ তিনি যেহেতু খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করেন, তার মানে খুচরা ব্যবসায়ী কার কাছ থেকে পণ্য ক্রয় করে, পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পণ্যটি ক্রয় করে। তিনি কাঁচা পাকা ও ছোট বড় আম বাছাই না করে, অর্থাৎ তিনি
প্রমিতিকরণ বা পর্যায়িতকরণ যে ধাপগুলো ছিল সেগুলো না করে তারা কী করছে, প্রতি মন 1500 টাকা দরে বাজারে বিক্রি করে দিচ্ছে। কিন্তু ওই সময় ওই পণ্যের দাম ছিল কত টাকা মনে, 2500 টাকা, যার কারণে তিনি ওই পণ্যের মূল্য নির্ধারণ না করতে পেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। ঘ নম্বরে জানতে চাওয়া হয়েছে যে উদ্দীপকের আলোকে জনাব আলম কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ের অন্তর্ভুক্ত, সেটা বণিক বা মার্চেন্ট নাকি প্রতিনিধি নাকি হচ্ছে কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসার মধ্যে যায়। ঘ নম্বরে জানতে চাওয়া হয়েছে যে জনাব আলম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে কোন সমস্যাটি দায়ী বলে তুমি মনে করো। আচ্ছা, প্রথমে আমাকে জানতে চাওয়া হচ্ছে মধ্যস্থ ব্যবসায় অন্তর্ভুক্ত কোন ধরনের। আর আমরা জানি যে মধ্যস্থ ব্যবসা প্রকারে 3 ধরনের, একটা বণিক বা মার্চেন্ট, তারপরে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী এবং সর্বশেষ নাম হচ্ছে আমাদের কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী। তাহলে এনার কাজ হচ্ছে কি, হিমসাগর আম সংগ্রহ করে ঢাকার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। তার মানে আমরা এক কথায় বলতে পারবো কি, তিনি একজন পাইকার মধ্যস্থ ব্যবসায়ী। পাইকারি মধ্যস্থ ব্যবসার বৈশিষ্ট্য হচ্ছে কি, তিনি পণ্যটি কার কাছ থেকে সংগ্রহ করে, উৎপাদনকারীর কাছ থেকে সংগ্রহ করে এবং কাদের কাছে বিক্রি করে, খুচরা ব্যবসার কাছে বিক্রি করে। সো আমরা আলটিমেটলি বলতে পারি তিনি একজন পাইকার মধ্যস্থ ব্যবসায়ী। তারপর আমার কাছে জানতে চাওয়া হয়েছে জনাব আলম আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পেছনে কোন সমস্যাটি আছে। তার পেছনে একটাই সমস্যা, সেটি হচ্ছে যে তিনি ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে যে পাইকারি ব্যবসায় নামে অভিহিত তার যে সাধারণ কার্যাবলী তথা প্রমিতিকরণ এবং পর্যায়িতকরণ সেই কাজটি সে করে নাই। সো এই প্রমিতিকরণ এবং পর্যায়িতকরণ না করার কারণে সে ছোটো বড়ো সকল ধর আম একই দরে বিক্রি করেছে। সে চাইলে এমন করতে পারতো, সে কিছু আমকে ছোট, মাঝারি, বড় এভাবে তারা আলাদা করতে পারতো এবং ছোটোগুলো এক দামে, মাঝারিটা এক দামে এবং হচ্ছে বড়টা আরেক দামে বিক্রি করতে পারতো। এতে তার প্রফিটের পরিমাণটা অনেক বেশি হতো এবং সে ক্ষতিগ্রস্ত হতো না। সো তার পাইকারি ব্যবসা হিসেবে যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে তিনি প্রমিতিকরণ এবং পর্যায়িতকরণ এইটা করেনি, যার কারণে সে কী হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এই পর্যন্ত ছিল। আশা করি তোমরা এনজয় করেছো। ইনশাআল্লাহ পরবর্তী কোনো লেকচার আবার হাজির হবো তোমাদের সামনে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।